ডোমেন এবং হোস্টিং, ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা জানি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে কি বুঝে, ও হচ্ছে কি, হ্যাঁ, বোঝাটা কি ওর হচ্ছে যে বলতে গেলে হচ্ছে ও কি সংখ্যা মানে কি বোঝে আর কি, ও কি বাইনারি সংখ্যা বোঝে না, কি বাইনারি সংখ্যা কোনটা বোঝে, শূন্য এক, এছাড়া তো আর কিছু বোঝে না। ও কি ইংলিশ নাম এসব কি বোঝে, বোঝে না কিন্তু। আমরা যেটা ইংলিশ নাম দিচ্ছি বা যেটা দিচ্ছি, ও ওইটা কিন্তু বাইনারিতে রূপান্তর করে আমাদেরকে কিন্তু ওটা দিয়ে দেয়, ঠিক আছে, ওইভাবে প্রোগ্রামিংটা কি বানানো আছে। ঠিক এরকম ডোমেন যে নামগুলো থাকে না, এই সাপোজ হচ্ছে নেমচিপে গেলাম, আমরা যে ডোমেন নাম এখানে সার্চ করি, ঠিক আছে, এই যে আমি যে ডোমেন লিখে সার্চ করলাম এখানে, এটা নেমচিপে, এখানে দেখেন ডট কম ডোমেন কি অলরেডি এই নামে কি একজন কিনে রাখছে, মানে হয়তো ইউজ করে। আর ফাঁকা আছে কি কি সেটা দেখেন, ডট ওআরজি, ডট এআই, এগুলোর প্রাইস দেখছেন কত। এখন যে ডোমেন নাম এগুলো, ঠিক আছে, এখন এই নামটা যে আমরা এইভাবে লিখতেছি, এটা কি আমাকে কি এইভাবে আমরা ইয়ে করতে পারি, তা কিন্তু না। এখানে হচ্ছে কি আছে, এটাও কিন্তু এই যে ডোমেন নামটা আসতেছে না, কি হলো, হাসতেছেন কেন, এখানে যে ডোমেন নামটা, ঠিক আছে, এটাও কিন্তু বাইনারিতে রূপান্তর করে আমাকে কি আইপি সংখ্যা দেয়, ঠিক আছে। এখন আইপি সংখ্যা কীভাবে কাজ করে, একটা আইপি সংখ্যা হচ্ছে দুই রকম আছে, দুই রকম বলতে অনেক রকমই আছে। IPv4 শুনছেন নাকি নাম, IPv4 আর হচ্ছে IPv4 6 একটা আছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্ট। এই হবে কি একটা 32 বিট আর একটা কি মেবি 64 বিট মেবি। এটাতে কি করে ওরা রূপান্তর করে আমাদেরকে একটা কি এই ইংলিশ নামে আমাদেরকে যে সংখ্যা হয়, অর্থাৎ এ এর মান কত, বি এর মান কত, এইভাবে ওরা একটা কনভার্ট করে নেয়। হ্যাঁ, IPv4, IPv4 কি দেখেন, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ঠিক আছে, আরেকটা আছে কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, এই হচ্ছে ডিফারেন্ট। এরা হচ্ছে উইকিপিডিয়াতে আসি, চ্যাট জিপিটিকে বলি, ও ফুল ডিটেলস দিয়ে দিবে, হাউ টু ওয়ার্ক ডোমেন ইন আইপি। হুম, how to find the name domain to the IP, example, is IP, IPv4 or IPv6,
ভার্বস টুল অর কমান্ড। পিং 6 এখানে দেখেন ও আমাদেরকে কীভাবে কী কী দিছে দেখেন, হাউ ইট ওয়ার্ক। আমরা মূলত IPv4 আছে না, এইটা নিয়ে আমাদের মূলত হচ্ছে ডোমেনটা কী করে চালু হয়, ঠিক আছে, মানে এ রেকর্ড হোস্টিংয়ে আমাদের একটা এ রেকর্ড থাকে। আর একটা আছে কি ডবল কি, এখানে 4টা এ আছে না, ম্যাপস ইন দ্য ডোমেন IPv4, মানে এই করা থাকলে পরে কী হবে, এটা হচ্ছে 6 IPv6, ঠিক আছে। আর আমাদের কাজ করে মূলত এটা আছে না, এটা আমাদের কি করে, এই যেমন ChatGPT একটা কি ডোমেন না, এটাতে হিট করলে আমরা কি পাচ্ছি, আর যে এটা আছে এখানে ইন্টারফেসটা আছে বা ওয়েবসাইটে যেভাবে রান করা আছে ওইটা আমরা পাবো। কারণ এই রেকর্ড যদি না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু পাবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু হোস্টিংয়ে আসি, কাজ করলে কেন বুঝতে পারবো। এখন দেখেন আপনাদেরকে হোস্টিংয়ের বিবরণটা দিয়ে নিই। নেম চিপে আসলে আমরা হচ্ছে এখানে হোস্টিং পাবো, ঠিক আছে। হোস্টিং হচ্ছে কয় ধরনের হয়, এখানে ক্লিক করেন দেখেন কী কী আছে। শেয়ার হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, রিসেলার হোস্টিং আছে, ভিপিএস হোস্টিং আছে, ডেডিকেটেড সার্ভার, আর মাইগ্রেটেড হচ্ছে নেম চিপের নিজস্ব। আরেকটা আছে কি শুধু ওয়ার্ডপ্রেস হোস্টিং, ঠিক আছে। আমরা এটা নিয়ে কাজ করবো না, ওয়ার্ডপ্রেস হোস্টিং নিব না, আমরা হয় নিব শেয়ার হোস্টিং আর না হয় কি ভিপিএস হোস্টিং, ঠিক আছে। কারণ ভিপিএস হোস্টিংয়ের দাম কি অনেক বেশি, যার কারণে সবাই হচ্ছে শেয়ার হোস্টিংটা ইউজ করে। আর ভিপিএস হোস্টিংটা যাদের মনে করেন অনেক বড় কোম্পানি, যাদের অনেক স্পেস দরকার হয়, তারাই ভিপিএস হোস্টিংটা ইউজ করে। আর ভিপিএস হোস্টিংটা কী হয়, অনেক ফাস্ট হয়, ঠিক আছে। এই হচ্ছে ডিফারেন্ট। এখন দেখেন শেয়ার হোস্টিংয়ের প্রাইসগুলো আমরা একটু দেখে নিই। এখানে দেখেন ওরা দিয়ে রাখছে কি এখানে মান্থলি, আর ইয়ারলি কত দিছে এখানে $22.88, ঠিক আছে। আর রিনিউ করলে পড়বে কত 44.88, ঠিক আছে। এটা হচ্ছে কি স্টিলার প্যাকেজ। এখানে ওয়েবসাইট আমি হোস্ট করতে পারবো, হ্যাঁ রিনিউ করতে হবে না, হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে ওরা হচ্ছে প্রথম যখন আপনি ক্রয় করবেন তখন আপনাকে এরা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে গেছে, যে আপনি এখান থেকে প্রথমবার যখন কিনবেন ফার্স্টে তখন আপনাকে 78% দেবে, ঠিক আছে, মানে সেভ 78%। তার মানে এখানে আমাদের চার্জ কাটতেছে কত 28%, ঠিক আছে, মানে 28% নেবে আমাদের থেকে প্রথমবার। যার কারণে যখন রিনিউ করতে যাবেন তখন তো আপনাকে বাধ্য হয় মনে করেন আর তো হোস্টিং চেঞ্জ করবেন না, আর যদি চেঞ্জ করেন আপনাকে পুরো ফাইলগুলো চেঞ্জ করে আবার নতুন হোস্টিংয়ে নিতে হবে। যার কারণে এরা মনে করেন এই প্রসেসটা এরা চালু করে রাখে সব হোস্টিংয়ে, প্রথমে যেন এরা ছাড় দেয় যেন নেয় আমাদের কাছ থেকে, ঠিক আছে। কিন্তু যখন আপনি একটা এখন কোম্পানি যখন একটা মানে ভালো পর্যায়ে যাবে তখন কি আপনি হুট করে কি হোস্টিং চেঞ্জ করবেন, চেঞ্জ করতে গেলে আপনি সম্পূর্ণ ফাইল চেঞ্জ করতে হবে, নিয়ে যেতে হবে না। এই জন্য মনে করেন বাধ্য হয় তখন কি করে রিনিউ করে, রিনিউ করলে তো কী হয় আমাদের এই ডাবল এটা নিতে হয়। এখন দেখেন প্রথম যে স্টিলার প্যাকেজ এখানে কি বলছে, এখানে 3টে ওয়েবসাইট আমরা কি করতে পারবো, হোস্টিং করতে পারবো, ঠিক আছে। 3টে ওয়েবসাইট আমরা এখানে রাখতে পারবো। আর আমাদের স্পেস দিবে কত 20 GB SSD, আর দিবে কি 30টা হচ্ছে মেল বক্সেস, ওয়েবসাইট বিল্ডার আর AI টুলস। আচ্ছা, আর হচ্ছে মিডিয়ামে আসি আমরা, হ্যাঁ ওইটা ইমেলের জন্য। আর মিডিয়ামে আসি আমরা পপুলারে, এখানে দেখেন এখানে দিচ্ছে কত 77%, ঠিক আছে। এর প্রথম অবস্থায় চার্জ কাটবে কত 34.88, এটা হচ্ছে প্রথম বছরের জন্য। সেকেন্ড বার যখন রিনিউ করবো তখন হচ্ছে 68.88, ঠিক আছে। এখানে আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবো, আনমিটার SSD, মানে সবগুলো কি আনলিমিটেড, ঠিক আছে। আর এখানে এসে দেখেন আবার কি করছে, এটা কি স্টিলার বিজনেস, ঠিক আছে, এটাও আনলিমিটেড ওয়েবসাইট। এখানে আবার দিচ্ছে 50 GB SSD, দেখেন এখানে দিচ্ছে আনমিটার, আনমিটার মানে কি মনে একটু মিডিয়াম কোনো কিছু বেবি, স্পেস মিনস টু সাইজ অফ ফাইল হোস্টেড অন ইউর, তারপর দিচ্ছে কি আনলিমিটেড মেল বক্সেস, ঠিক আছে, অটো ব্যাকআপ অ্যান্ড ক্লাউড স্টোরেজ, ওয়েবসাইট বিল্ডার AI টুলস।
বুঝতে পারছেন? এখান থেকে এই প্যাকেজ। এখন আরও অনেক হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে, যেমন হচ্ছে হোস্টিঙ্গার আছে, তারপর হচ্ছে গোড্যাডি আছে। আমি নিজস্ব কোনো ইউজ করি না, আমি সবগুলোই ব্যবহার করি ক্লায়েন্টের। নেমচিপ আছে, হোস্টিঙ্গার আছে, গোড্যাডি নাই, তবে একটু হোস্টিং আছে, এগুলো এই কটাই আছে আপাতত। আর বাংলাদেশে আরেকজনের আছে, রাজশাহীটা কি জানি না। তারপর হচ্ছে টু হোস্টিং আছে না, এর আবার প্রাইস অনেক বেশি, কারণ এদের হচ্ছে বাইরের দেশে, তো এরা আরও ভালো সার্ভিস দেয়। বাইরের দেশে এগুলো সবগুলোই বাইরের, তার মধ্যে নেমচিপটা অনেক স্লো কাজ করে, হোস্টিঙ্গারটা ফাস্ট আছে। গোড্যাডিটা ইউজ করি না এইভাবে, তবে টু হোস্টিংটা ব্যবহার করি। ঠিক আছে, টু হোস্টিং সার্ভিসগুলো ভালো, সব কিছুই। এর আবার দেখেন ওয়েব হোস্টিং আছে, ভিপিএস হোস্টিং আছে, ঠিক আছে। এখানে দেখেন এদের আবার এরকম প্যাকেজ আছে। আর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে টার্বো ভেলোসিটি আছে না, এটা ইউজ করছি। এর আবার দেখেন এখানে কই গেল, এই যে 3 বছরের জন্য এরা হচ্ছে $171 নেবে, ঠিক আছে। আর 1 বছরের জন্য নেবে কত, $83। হ্যাঁ, হুম, 3 বছরের জন্য তো নেওয়া ভালো। এই কিছুদিন আগে আমি হচ্ছে নিলাম এই আমার ক্লায়েন্টের জন্য, কত নিয়েছিলাম, 3 বছরের জন্য না 24 মাসের জন্য, মেবি 24 না 3 মাসের জন্য মেবি নিয়েছিলাম। মানে একটা হোস্টিং দিয়ে হচ্ছে না, পরে কি করছি, আরেকটা হোস্টিং নিছি, মানে ডিসকাস করে যে আমাদের হচ্ছে আরও জায়গা দরকার। মোটামুটি কতগুলো ওয়েবসাইট, 25-30টার মতো ওয়েবসাইট হোস্ট করা হয়েছে, এখন জায়গা ফুল হয়ে গেছে, ঠিক আছে। এরা আনলিমিটেড এখানে বলে রাখছে, আনলিমিটেড, দেখেন এখানে আনলিমিটেড বলছে না, এটা আনলিমিটেড হচ্ছে ওয়েবসাইট, বা আবার হচ্ছে আনলিমিটেড ইয়ে দিয়ে রাখছে না, এসএসডি 50 GB এসএসডি দিয়ে রাখছে না। এতগুলো কিন্তু ফিল আপই হয় না, কিন্তু এদের একটা স্পেস থাকে, মানে হচ্ছে ফাইল রাখার একটা ইনোট যাকে বলে, ওই ইনোটটা ফুল হয়ে গেলে তখন মনে করেন আর জায়গা থাকে না। কিন্তু এইটাই জিনিসটা ওরা ওখানে উল্লেখ করে রাখে নাই। যেমন দেখেন ইনোটটা কি, মোটামুটি কত 6 লাখ, 6 লাখ না কত পর্যন্ত ইয়ে করা যায়। এই যে এখানে আসবে, এই যেখানে দেখতে পাচ্ছেন ফাইল ইউজেস 1,10,70,000 উদ্যোগ, 6 লাখ আছে না, এই হচ্ছে 6 লাখ পর্যন্ত। আর এখানে ইউজ হয়েছে কত, 4 লাখ, ঠিক আছে। এটা যখন ফুল হয়ে যাবে তখন মনে করেন যে আর কোনো কিছু ইনস্টল নেবে না, হোস্টিংও খুব একটা ভালো কাজ করবে না, পারফরমেন্স দেবে না, ঠিক আছে। তো এটা যখন ফুল হয়ে গেছিলো তখন মনে করেন ওই আমার ক্লায়েন্টের সমস্যা হয়েছিল, তখন আমি কী করলাম, আমরা কথাবার্তা বলে যে আমরা অন্য কোনো হোস্টিং ইউজ করবো কিনা, ভিপিএস হোস্টিং নিতে গেছিলাম। আর ভিপিএস হোস্টিং নিতে গেলে 1 বছরের জন্যই $500 চার্জ কাটবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, 1 বছরের জন্য $500। তো আমি ক্লায়েন্টকে বোঝাই বললাম, দেখেন আমরা যদি 1 বছরের জন্য এটা নিয়ে আমাদের অনেক চার্জ পড়ে যাবে। তখন শর্টকাট হয় কি, আমি তখন বোঝাই বললাম যে আমরা যদি আলাদা আরেকটা হোস্টিং পেজ নিই, তাহলে আমরা ইনোট পাবো। এখানে 6 লাখ আছে না, আর আমাদের পূর্বের ওয়েবসাইটে 6 লাখ, তাহলে আমাদের টোটাল কত হলো, 12 লাখ ইনোট পাচ্ছি আমরা, ঠিক আছে। তো এইভাবে বোঝায় বলার পর তখন বললো যে ঠিক আছে, তাহলে আমরা এটাই আপাতত কিনি, পরবর্তী যদি আবার দরকার হয় তখন আমরা আবার স্পেস বাড়াবো। তো যার কারণে মনে করেন এটা নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আসি ডোমেন, তাই না। সাপোজ হচ্ছে আপনার কি থাকলো, একটা হচ্ছে ডোমেন থাকলো, ঠিক আছে। এখন ডোমেন তো এই হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হবে, তো এটা কীভাবে করবেন, যখন আপনি হোস্টিং এবং ডোমেন একই ইয়ে থেকে নেবেন, কোম্পানি থেকে নেবেন, তখন এটা অটোমেটিকই কী হয়, ওদের সাথে ওটা কানেকশন হয়ে যায়, ঠিক আছে। আর যদি দেখা গেলো যে আপনি নেমচিপ থেকে ডোমেন কিনলেন আর হোস্টিং কিনলেন হচ্ছে হোস্টিংকার থেকে, ঠিক আছে, তখন আপনি কী করবেন, তখন আপনাকে এখান থেকে ক্রিয়েট নিউ ডোমেন আছে না, এখান থেকে আপনাকে মনে করেন এই ডোমেনটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সাপোজ এইভাবে নাম দিলেন, এভাবে দিলে কী হবে, এখানে দেখেন ডোমেনটা কিন্তু এখানে চলে আসছে না, কিন্তু এই ডোমেনটা তো অন্য ইয়েতে আছে, আমরা জাস্ট এক্সাম্পল দেখলাম, পরে ডিলিট করে দেবো। সাবমিট করলে এখানে কী হবে, ডোমেনটা দেখেন ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন এখানে কী দিচ্ছে, পয়েন্ট টু রিমোট নেম সার্ভার টু অ্যাট দ্য ইউনিট টু হ্যাভ ইট পয়েন্টেড। আচ্ছা, এখানে দেখেন ডিএনএস নেমচিপ হোস্টিং অ্যান্ড ডিএনএস মোর ইনফো ভ্যালিড
আচ্ছা, এখানে অ্যাড করছি ভালো কথা। এখানে অ্যাড করলে এখানে একটু সমস্যা হবে, কি কারণে? এই অ্যাড হয়েছে কি দেখি আগে। অ্যাড তো হওয়ার কথা। আমি অন্য একটা অ্যাড করি দেখি, test.com, দেখি হয় নাকি। ক্যানট অ্যাড দ্য ডোমেন সাবডোমেন রেস্ট্রিক্টেড। আচ্ছা, এটা মেবি এর থেকে বন্ধ করা আছে, এটা চালু করে নিতে হবে। সাবডোমেনও কি অ্যাড করতে দেবে না? টেস্ট এটা থেকে সাবডোমেন অ্যাড করে। আচ্ছা, সাবডোমেন মেবি করতে দেবে। আচ্ছা, এখন দেখেন সাবডোমেন কি, ঠিক আছে? একটা ডোমেনের আন্ডারে আমরা বিভিন্ন অনেকগুলো সাবডোমেন আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? কিছু মানে আনলিমিটেড সাবডোমেন আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা লোকাল হোস্টে আমরা কাজ করতেছি না, আমাদের নিজেদের ইচ্ছে মতো আমরা অ্যাড করে করে দেখতেছি, তাই না? এই সাবডোমেন এরকম। সাবডোমেন কি হবে? এই ডোমেনের আন্ডারে টেস্ট ওয়ান নামে একটা মনে করেন সাবডোমেন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এটা আমি কি করতে পারি? আমার ইউজারকে আমি দেখাতে পারি। সাবডোমেনে কিন্তু ইয়ে হয় না, মানে প্রফেশনালি কাজ সবই হবে, কিন্তু এর সাবডোমেনে তো আর কেউ ওইভাবে মানে হিট করবে না, তাই না? যার কারণে ডোমেনের একটা ইউনিক নাম থাকে, 2 সংখ্যা দিয়ে বা 3 সংখ্যা দিয়ে নাম থাকে, ওরকম আর কি। মানে .com বা .net .org এরকম থাকে। আর এই টেস্ট ওয়ান যেটা দিলাম, যে এটা হচ্ছে কি আমার সাবডোমেন, মানে এটার আন্ডারে আমি কি করতে পারি? আমার ওয়ার্ডপ্রেস সাইট বলে যে কোনো সাইট আমি ইনস্টল করতে পারি। এই যে নেমস্পেসে এই একটা ইস্যু অনেক সময় নেয়। না, নেমস্পেসের এই হোস্টিং সার্ভিসটা অনেক মানে খারাপ দেয়, খুব স্লো কাজ করে। এই জন্যই তো হোস্টিংগার প্রেফার করে, হোস্টিংগারটা অনেক বেস্ট। দেখি হোস্টিংগারে আসি। হ্যাঁ, ব্লু হোস্ট এটা কোন বাংলাদেশে না মেবি? না, আমি ব্লু হোস্ট ইউজ করিনি। বাইরে সবগুলো মোটামুটি ভালো সার্ভিস দেয়, তার মধ্যে নেমচিপটা অতটা ভালো দেয় না। হুম? কে? এই তো ব্লু হোস্ট, এটা আমি ইউজ করিনি, তাই এটা আমি বলতে পারতেছি না। এদের প্যাকেজগুলো দেখেন, এদের হচ্ছে বেসিকে 10টা ওয়েবসাইট হোস্ট করা যাবে, এনভিএম স্টোরেজ এরকম আর কি। তারপর কি দিছে, দেখছেন এতক্ষণ এরা সাবডোমেনটা কি করতে জানি, এ করতে জানি। এই যে এটা হচ্ছে হোস্টিংগার, ঠিক আছে? এখানে একটা ওয়েবসাইট আছে রান করা। অন্য অন্য হোস্টিংয়ে যেরকম ইয়ে না, এই হোস্টিংয়ের একটু উলট পালট কেমন যেন লাগে এই হোস্টিংয়ে। বেশ, এই যে দেখেন সাবডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? ক্রিয়েট করা হয়ে গেলে এইভাবে দেখাবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট দ্য নিউ ডোমেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন সাবডোমেন ক্রিয়েট করছি ভালো কথা। এখন দেখি আমরা সাবডোমেনে হিট করে, এই যে টেস্ট ওয়ান আছে না, হিট করলাম কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে? এটা হচ্ছে কি কারণে? যখন আপনি
এই ক্লাউড ফ্লেয়ারে যখন হচ্ছে হোস্টিংটা অ্যাড করবেন, মানে এর যে মেন ডোমেন, এই সিপ্যানেলের মেন ডোমেন কোনটা, এ দেখেন এখানে আছে একটা ডোমেন আপনাকে লাগবে, ঠিক আছে। সিপ্যানেল যখন আপনি কিনবেন তখন আপনাকে একটা ডোমেন লাগবে, প্রাইমারি ডোমেন। তো এই ডোমেনটা মনে করেন আমার ক্লাউড ফ্লেয়ারে অ্যাড করা আছে, ঠিক আছে। তো ক্লাউড ফ্লেয়ারে যেহেতু অ্যাড করা আছে, তাহলে আমাকে কী করতে হবে, এর হচ্ছে ডিএনএসটা মানে আইপিটা আমাকে এই ক্লাউড ফ্লেয়ারে অ্যাড করতে হবে, মানে সাব ডোমেন হিসেবে। দেখেন ওটা কীভাবে করে, একসাথে দুইটাই শিখে নেন। এগুলো জিনিস তো নিজে নিজে শিখতে হয়, ক্লাউড ফ্লেয়ার বা সব। তারপর আমি দেখা দিচ্ছি, দেখেন মনে করেন ক্লাউড ফ্লেয়ারে অ্যাড করলে কি হয়, এটাও জেনে রাখেন। ক্লাউড ফ্লেয়ারে হচ্ছে কেন অ্যাড করে, সাইট প্রোটেক্ট থাকে, সাইট ফাস্ট হয়, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবেন। যদি দেখা গেলো যে আপনার এসএসএল নাই বা এসএসএল এক্সপায়ার হয়ে গেছে, এসএসএল বলতে কী হয়, সার্টিফিকেট। যেমন দেখেন আমি এখানে যদি আসি, এখানে দেখেন কানেকশন ইজ সিকিউর দেখাচ্ছে না, আর এখানে এসে দেখেন তো এখানে আমি ওভার করে কী দেখাচ্ছে, দি সার্টিফিকেট হ্যাজ ফলোইং ইরোর, বা সার্টিফিকেট আমার কী হয়ে গেছে, ভ্যালিডেশন ইরোর, মানে এক্সপায়ার হয়ে গেছে। এই যে এক্সপায়ার দেখাচ্ছে না, এক্সপায়ার অ্যান্ড দ্য সার্টিফিকেট হ্যাজ এক্সপায়ার দেখাচ্ছে না। তার মানে কি, এটার আমার সার্টিফিকেট কিন্তু নাই, কিন্তু আমার এখানে কিন্তু সার্টিফিকেট দেখাচ্ছে। দেখেন তো এখানে সার্টিফিকেট দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে, এই ডোমেনটা আমার ক্লাউড ফ্লেয়ারে অ্যাড করা আছে, এই যে ক্লাউড ফ্লেয়ারে অ্যাড করা আছে বিধায় তারা আমাকে প্রোভাইড করতেছে ফ্রি এসএসএল, ঠিক আছে। যার কারণে এই ক্লাউড ফ্লেয়ারটা সবাই অ্যাড করে, সে যে কোনো ওয়েবসাইটে যাবেন অ্যাড করে। আর ক্লাউড ফ্লেয়ারে আরও একটা সুবিধা কি, আপনার ওয়েবসাইটে কতগুলো ভিজিটর আসতেছে, টোটাল রিকোয়েস্ট কত হচ্ছে, পার্সেন্টেজ ক্যাশ, টোটাল ডাটা সার্ভ, ডাটা ক্যাশ, এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। ডোমেনের সাথে, হ্যাঁ, ডোমেনের যে ডিএনএস থাকে ওইটা, মানে এখান থেকে এসে কী করতে হবে, আচ্ছা এক্সাম্পল একটু দেখাই দিই। অ্যাড ডোমেন আছে না, এখানে আসবে, এখানে এসে কী করতে হবে, এই ডোমেনের নাম দিতে হবে। সাপোজ হচ্ছে আমি এই নামে একটা আমার ডোমেন আছে মনে করেন, ঠিক আছে। এখন কী করবো, এখান থেকে আপ কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। যেমন দেখেন আমরা কন্টিনিউ করি, এখান থেকে কন্টিনিউ করার পর এখানে কি বলবে যে সিলেক্ট এ প্ল্যান ফর কোচুবল, তাই না। এখানে বলতেছে যে আপনি কোন প্ল্যানটা ইউজ করবেন, প্রো ভার্সন আছে, বিজনেস আছে, এন্টারপ্রাইজ আছে, ঠিক আছে। তো আমার উপরে কোনো কিছু দরকার নেই, আমি এখান থেকে সরাসরি ফ্রি আছে না, ফ্রিতে দেখেন ও কী কী দিচ্ছে আমাকে, আনমিটার অ্যাপ্লিকেশন লেয়ার ডিডিওএস, ঠিক আছে, প্রোটেকশন, ইউনিভার্সাল এসএসএল সার্টিফিকেট, ফাস্ট ইজি টু ডিএনএস, ইউজ ডিএনএস, গ্লোবাল সিডেন, এই জিনিসগুলো আমাকে দিচ্ছে। আপ টু 50 ক্লাউড ফেয়ার রুলস, আচ্ছা এই রুলসগুলো পড়বে। এখানে তাহলে আমাকে কী দিচ্ছে, এসএসএল সার্টিফিকেট দিচ্ছে, ফাস্ট ইজি টু ইউজ ডিএনএস, মানে আমাকে ওয়েবসাইটটা ফাস্ট করে দেবে, আর গ্লোবাল সিডেন ইউজ করতে পারবে, ঠিক আছে। এখানে ক্লিক করে কন্টিনিউ। এখন এই জায়গায় আসার পর দেখবেন যে আমার এটা কি পেন্ডিং হয়ে থাকবে। কেন পেন্ডিং হয়ে থাকবে, কারণ আমার এই নেমচিপে গিয়ে কী করতে হবে, ওই ডিএনএসটা অ্যাড করতে হবে। দেখেন এখানে আমাকে ডিএনএস দিয়ে দেবে দুইটা, ঠিক আছে। এখানে দেখেন আমাকে দুইটা ডিএনএস দিবে, কন্টিনিউ অ্যাক্টিভেশন, আচ্ছা এখানে দেখেন কোনো কিছু আমাকে দেয় নাই, কারণ এটা আমাদের এখনও এই ডোমেন কি আমার কিনা আছে কি নাই। দেখি আমরা কন্টিনিউ করি, এখানে কী বলছে, অ্যাড রেকর্ড উইদাউট ডিএনএস রেকর্ড, কার্ড ইজ আনএবল অ্যাক্টিভ ইউর সাইট, দি বেস্ট ইফ ইউ সেট আপ ইউর ডিএনএস রেকর্ড নাও, ঠিক আছে। এখানে বলতেছে যে এই যে এখানে দেখেন দুইটা ডিএনএস দিছে না, এই দুটো ডিএনএস কী করতে হবে, আমাকে নেম চিপে গিয়ে মানে কাস্টম ডিএনএস একটা অপশান থাকে, ওখানে কি অ্যাড করতে হয়, ঠিক আছে। এক কাজ করবেন, এখানে হচ্ছে দেখি আমি ডোমেন হোস্টিং কিনবো না নাকি, বাংলাদেশের সার্ভিসগুলো আছে ওগুলো হচ্ছে কম দামে পাওয়া যায়। একজনের সাথে কথা বললাম, ওর হচ্ছে 1200 টাকা দিয়ে, ওদের সার্ভিসগুলো অনেক ভালো, ওটা দেখি তাহলে আপনাদেরকে ফুল একটা ওভারভিউ দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কী করতে হবে, এই ডিএনএসটা আমাদের হচ্ছে ওই নেম চিপে কাস্টম ডিএনএসে গিয়ে অ্যাড করতে হবে, তাহলে কি হবে, এই ডোমেনটা আমার ক্লাউড ফ্লেয়ারের সাথে কি যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এটার কথা বাদ দিই, এখন আমরা আসি, এই এটা আমার কাজ করতেছে না, তাই না, এটা এখন আমাকে কাজ করাতে হবে। কী করে কাজ করাতে হবে, এখানে কি বলতেছে যে দি সাইট ক্যান নট বি রিচড, তাই না, চেক দ্য টাইপ ইন দ্য টেস্ট, আচ্ছা ট্রাই উইন্ডোজ
রিলোড। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এই যে টেস্ট ওয়ান আছে না, আমার এই ডোমেনটা কোথায় আছে দেখেন তো, এই যে এখানে না, এখানে আমাদের ক্লিক করতে হবে। কারণ এর আন্ডারে তো আমার এই সাব ডোমেনটা আছে, তাই না? তাহলে আমরা এখানে আসি ডিএনএসে, এখানে দেখেন এই যে এই রেকর্ডগুলো আছে না, এগুলো প্রত্যেকটা মনে করেন এখানে কি আছে, অটো কনফিগ, অটো সি প্যানেল, তারপর হচ্ছে সি প্যানেলে হিট করলে কি আমরা সি প্যানেল আসতেছি না, এরকম আর কি। তারপর হচ্ছে যে মেল নিউজ, মানে নিউজ মানে কি, এই নিউজ মানে একটা হচ্ছে সাবডোমেন তৈরি করা আছে। তারপরে যে আমার নামে এখানে সুমন ডট স্যামসাইটিভিটি একটা সাবডোমেন তৈরি করা আছে, যেটা দেখলেন একটু আগে। হিট করলে কি আসতেছে দেখেন, এই যে এরকম ফাঁকা, প্রথমে দেখাছিলাম না জ্যাম্পে, মনে আছে? হিট করলে এরকম ফাঁকা আসবে না একটা, মানে এই ডোমেনটা আমার কি কাজ করতেছে। তারপর দেখেন এখানে টেস্টিং আছে, টেস্ট আছে, ঠিক আছে, ওয়েব মেল আছে, এই জিনিসগুলো আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই রেকর্ড অ্যাড করতে হবে। এই রেকর্ড ছাড়া কিন্তু আমাদের কি হয়, ডোমেনটা কিন্তু রান হবে না, এটা মাথায় রাখবেন। এই রেকর্ডটা মাস্ট কি থাকবে, ঠিক আছে? আর এখানে আরও সব কিছু কিছু রেকর্ড আছে, টিএক্সটি রেকর্ড আছে, এগুলো হচ্ছে কি হয়, মেলের জন্য ইউজ হয়। এমএক্স রেকর্ড আছে, এগুলো সব কি মেল সার্ভিসের জন্য, বুঝা গেছে? তাহলে এই রেকর্ডে আসি আমরা, এখানে কি দিতে দেবো আমরা, রুট এই রেকর্ড, তাহলে আমাদের কোন নামে হচ্ছে, টেস্ট ওয়ান না? তাহলে আমরা এখানে কি দেবো, টেস্ট ওয়ান, যেটা আমরা কপিকে নিয়ে আসছি, ঠিক আছে? আর এখানে দেখেন IPv4 আছে না, তাহলে আমার IPv4 কোনটা, এই যে হোস্টিংয়ের আইপি, ভালোভাবে বুঝেন, এই যে হোস্টিংয়ের আইপি আছে না, শেয়ার আইপি অ্যাড্রেস, এটা কিন্তু দিতে হবে। এটা কি আমার এ রেকর্ড, মানে এর আন্ডারে আমার কি হবে, এই ওয়েবসাইটটা রান হবে। মানে আমার এই যে প্রাইমারি ডোমেনটা আছে না স্যামসাইটিভিটি, এর মান হচ্ছে এটা বলতে পারেন, ঠিক আছে? এর আচ্ছা সরি, এর মান না, এটা যে হোস্টিংয়ের আইপি, মিস্টেক হয়েছে, এটা হচ্ছে হোস্টিংয়ের আইপি, ঠিক আছে? এই রেকর্ডটা অ্যাড করলে আমার কি হবে, এই হচ্ছে ডোমেনটা রান হবে। মানে এই ডোমেনের আন্ডারে এখন আমি সাব ডোমেন যেহেতু অ্যাড করতেছি, তাহলে আমরা আসি এখানে, হয়ে গেল। এখানে আমাদের কি করতে হবে, এই আইপিটা অ্যাড করে দিতে হবে, দেওয়ার পর কি করবে, এখান থেকে সেভ, ঠিক আছে? এখন দেখেন টেস্ট ওয়ান এখানে আসছে না, এটা এখন কানেকশন হতে একটু সময় নেয়, দেখা যায় যে 3-4 মিনিটও লাগতে পারে, আবার 24 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে? তো এটা অত বেশি সময় লাগে না, এটা খুব দ্রুতই অ্যাক্টিভ হয়ে যাবে। এই হয়েছে না, এটা কি এখন রান হয়েছে? তাহলে আমরা এখন কি করতে পারি, এটাকে এখানে আমরা কেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো না? আচ্ছা, ওইটা এখন আমরা দেখব। এখন দেখেন প্রথমে অনেক সি প্যানেলে যাওয়ার পর এখানে বাম পাশে যদি এরকম সফটওয়্যার ক্লাস যদি না থাকে, তাহলে আপনাকে এখানে সার্চ করতে হবে যে ওয়ার্ডপ্রেস বা যেটাই বলেন, তাহলে এখানে কি আসবে, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, ঠিক আছে? মানে আমাদের টুলস, মানে টুলস নামের একটা ইয়ে থাকবে সেকশন, এগুলো অনেক নিচেও থাকতে পারে, আবার উপরেও থাকতে পারে, এক হোস্টিং এক রকম থাকে, ঠিক আছে? তার আমাদের এই সফটওয়্যার ক্লাস আছে না, অ্যাপ ইনস্টলার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো আছে, যে জুমলা আছে, তারপরে হচ্ছে পিএসপি বিবি, অনেকগুলো ইয়ে আছে, ঠিক আছে, লারাবেল, এগুলো পিএসপিরই সব, এগুলো সব এই পিএসপির, ঠিক আছে? এই জুমলা আছে না, জুমলা সিএমএস, এটা একটা লারাবেল কি ফ্রেমওয়ার্ক পিএসপির, কোড ইগনিটর, এটা হচ্ছে পিএসপি ফ্রেমওয়ার্ক। তারপরে হচ্ছে আর কি কি আছে এখানে, এগুলো মোস্ট পপুলার, এই কটাই। জুমলাটা একটু ইউজ হয়। আচ্ছা, তাহলে আমরা কি ইউজ করবো, ওয়ার্ডপ্রেস, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো, ঠিক আছে? ওকে, এখন আসি এখানে আমরা ইনস্টল করব, ঠিক আছে? এখানে দেখেন যেগুলো ইনস্টল আছে, এখানে এখানে সব কি আছে, ইনস্টলের লিস্টগুলো থাকবে, ঠিক আছে? এখানে ওয়ার্ডপ্রেসের ইনস্টলের সব লিস্টগুলো থাকবে, যে আমার কী কী ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তাহলে আমরা ইনস্টলে ক্লিক করি, এখানে আমরা প্রথমে কি দেবো, দেখেন এখানে রিলোড হওয়ার পর HTTPS হয়ে যায়, ঠিক আছে? আমরা প্রথমে HTTPS দেবো না, আমরা রাখবো হচ্ছে HTTP-তে। যদি আমার এখানে এই ডোমেনে SSL থাকে, তখন এটা অটোমেটিকই এই সাব ডোমেনের আন্ডারে এই SSLটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যেটা আমি ক্রিয়েট করলাম, ওই সাব ডোমেনটা খুঁজবো এখান থেকে, ঠিক আছে? প্রথম থেকে দেখবেন যে কোথায় আছে এটা, অন্য কোনোতে ইয়েতে সিলেক্ট করবে না, যেটাতে ইনস্টল আছে, তাহলে কিন্তু সাইট ওভাররাইট করবে, ঠিক আছে? তাহলে আমরা টেস্ট ওয়ান, এই যে টেস্ট ওয়ান আছে না, এইটা এখানে আমরা দেবো কি অ্যাডমিন, আর আমরা পাসওয়ার্ড, মনে আছে যে আমরা
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় পাসওয়ার্ড দিতে হয় ওইটা। আর এখানে কি অ্যাডমিন ইমেল, ওই যে যখন জাম্পে যখন খুলছিলেন মনে আছে ওরকম। তারপর এখানে দেখেন কিছু প্লাগইন সাজেস্ট করতেছে যে আমরা এখানে কি কি রাখবো না রাখবো, ঠিক আছে। এআই ওয়েবসাইট বিল্ডার, এটা আমরা রাখবো কি রাখবো না, আমার দরকার নাই। তারপর হচ্ছে লিমিট লগ ইন অ্যাটাপ, মানে কি হয় কেউ অনেকবার যদি লগ ইন করার চেষ্টা করে 4বার বা 5বার, তারপরের বার তাকে আর লগ ইন করতে দিব না, তখন ওটা কী দেবে, ইরর দেখাবে, ঠিক আছে। আবার অনেকক্ষণ পর যখন চেষ্টা করবে তখন হবে। তো এটা চাইলে আমি এখানে রাখতে পারি, নাও পারি। তারপর ব্যাকআপ, ফাইল অটোমেটিক ব্যাকআপ নেবে। ইমপ্রুভ পেজ স্পিড, মানে কি হবে, আমার সাইটটা অনেক ফাস্ট করার জন্য একটা ক্যাশিং প্লাগইন ইউজ করতে হয়। হ্যাঁ না, এটা এরা এদের হোস্টিং থেকে দিয়ে দিবে, প্রো থাক এরা এটা আমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট, ইমেল লগ ইন, ইমেল উইথ এসএমটিপি। যারা ওই যে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করেন না, দেখা গেলো যে আমার কন্ট্যাক্ট ফর্মে কাজ করতেছে না, মানে সাবমিট করতেছি ইরোর দিচ্ছে, তখন মনে করবেন যে আপনার এসএমটিপি কানেকশন ঠিক নেই, তখন এই এসএমটিপিটা কানেকশন করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি এখন টেস্ট 1, এটা আমরা ইনস্টল করি। পাসওয়ার্ড মাস্ট বি, কি বলছে, গ্রেটার দেন 8 ক্যারেক্টার 10। আরো বেশি দিতে বলতেছে নাকি? এই করে পাসওয়ার্ড 80 ক্যারেক্টার হয়ে গেছে নাকি? না 80% স্ট্রং, ওটাই বলছে। 28% স্ট্রং হতে হবে। তাহলে আমরা কি দিলাম এখানে, থাক ওটা দেখি দেখি কি হয়। পাসওয়ার্ড মাস্ট বি গ্রেটার দেন 80 ক্যারেক্টার, মানে এই 8টার বড় হতে হবে। না 80 এই যে ওখানে দেখেন পার্সেন্টেজ আছে না, কই পার্সেন্টেজ, আপনি আর ওটা 80 পাসওয়ার্ড স্ট্রেংথ মাস্ট বি গ্রেটার দেন 80 ক্যারেক্টার, এটা কি বোঝাচ্ছে? এই ইফিল শিখছেন না, ইফিলস করছেন না, দেখি কি বলে। আজকে তো আসেনি কেন? এখানে কি বলতেছে, পাসওয়ার্ড শক্তি 80 এর বেশি হতে হবে। ওই যে ওইখানে দেখেন লেখা আছে উপরে যান, আরে বাবা ঠিক আছে, এখানে তো কি বলছে এটা, এখানে 80 বেশি হতে হবে। হ্যাঁ তো ওটাই তো বলতেছি আমি। আমি কি করছি যে 80 ক্যারেক্টারের উপরে হতে হবে, কন্ডিশন তো এটাই। 80% কঠিন বলতে কি বোঝাচ্ছে, এটা কোনো কন্ডিশন হলো? কন্ডিশন কি বলছে, 80 ক্যারেক্টারের গ্রেটার দেন, কি বলছে 80 ক্যারেক্টার, মানে 80 ক্যারেক্টারের উপরে হতে হবে, এটাই তো বলছে নাকি? আর বেশি সমস্যা হলে এখান থেকে যে সাজেস্টে নিয়ে নেবেন, এই যে সাজেস্টে দিয়ে দিচ্ছে না, এটা নিয়ে নেবেন। এই যে এখন দেখেন 85 হয়ে গেল না, এখন কিন্তু নিয়ে নেবে। সেভ করা লাগবে না, আমি এখান থেকে লগ ইন করতে পারবো। এখান থেকে লগ ইন করা যাবে, চেঞ্জ করা যাবে, সব কিছু করা যাবে। শুধু তাই না, আপনি যে পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন না, আমরা এখান থেকে পিএসসি মাই অ্যাডমিনে গেলেও আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, ওগুলো তো দেখায়নি। এখন দেখেন, যদি ওই যে ইনোটের কথা বললাম না, ওরে যদি দেখা গেল যে আপনার 80% জায়গা আছে, বা 90-র উপরে দেখা গেল যে 96, মানে 4% আর ফাঁকা আছে, বা 5% ফাঁকা আছে, অনেক সময় কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে না, তখন জায়গা নাই যে, যার কারণে কিন্তু আর ইনস্টল হবে না। তো এটা মাথায় রাখবেন। এখন দেখেন, কনগ্রেচুলেশন সফটওয়্যার ওয়াজ ইনস্টল, ঠিক আছে, তাই না? তাহলে আমি এখান থেকে সরাসরি ভিজিটও করতে পারি। কোনটা? হ্যাঁ, কিসের ফ্রিতে বুঝে নিছি। আরে বাবা, এটা আমার স্যারের ওয়েবসাইট, হোস্টিং, ঠিক আছে। আমি ওইটাতে আপনাদেরকে দেখাচ্ছি যে হোস্টিং এর বিবরণটা। হ্যাঁ বুঝিনি, ক্লাউডের কি এটা নাকি? এখানে তো আমার ডোমেনটা অ্যাড করা আছে, ঠিক আছে, যেন আমার এই ওয়েবসাইটটা সিকিউর থাকে, এই ওয়েবসাইটটা যেন সিকিউর থাকে, এটা আমার মেন ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটা যেন সিকিউর থাকে, কখনো যেন এসএসএলটা এক্সপায়ার না হয়ে যায়, বুঝা গেছে? তো এটাই। তাহলে আমরা এখানে আসি, এখন আমাদের কি ওয়ার্ডপ্রেসটা কি, এই যে চাইলে করতে পারেন, 100 টাকা করে লাগবে।
100 টাকা করে লাগবে, 1200 টাকা আর একটা এনে নেবেন। তাহলে ডোমেইন মানে দুইটাই তো কিনতে হবে না স্যার? ডোমেইনের হ্যাঁ, সাথে হোস্টিং সাবডোমেন ইউজ করবেন, 20টা সাবডোমেন কি ইউজ করা যাবে না, আনলিমিটেড করা যাবে যে। এই যে আমি ক্রিয়েট করলাম না, এই যে একটু আগে কি দেখলাম আমি, এই যে টেস্ট ওয়ান নামে সাবডোমেন ক্রিয়েট করলাম না, এরকম ভাবে আমি চাইলে এখানে কি আপনার নামে আমি কি একটা ডোমেন ক্রিয়েট করতে পারবো না? আবার এখান থেকে তো ডিলিটও করে দিতে পারবেন। হ্যাঁ, ডিলিট করে দিলে আবার যেটা ইউজ করবেন না ওটা ডিলিট করে দেবেন। ফাঁকা হয়ে গেল তাহলে। এই যে এখান থেকে ডোমেন, এই সাবডোমেন যে নামে ইয়ে করবেন ওখান থেকে ইয়ে করতে পারেন, প্র্যাকটিস করার জন্য করতে পারেন। যদি এই যে কি বলে এটার যদি পেরার জন্য না দিতে চান, স্যামে যেরকম পেরা করে লারাগান তো ওরকম পেরা করতেছে না, ঠিক আছে? জ্যামে তো মনে করেন সবসময় ইরোর খাইতেই থাকে। তাহলে আমরা তো সবাই এই যে সি প্যানেলে ক্রিয়েট নিউ ডোমেন করে এখান থেকে আপনার নামও আপনি ডোমেন ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? শুধু দেখবেন যে এখানে যে নামটা দেবেন তারপরে এই মেন ডোমেন যেটা আছে না তার নামটা দিতে হবে। স্যার আমরা এই একটা নিয়ে এই সাবডোমেইনের সাহায্যে 18 জনের কাজ করতে পারবো? হ্যাঁ, তাহলে তো সাব ডোমেন আলাদা আলাদা সবার নামে আলাদা আলাদা করবেন। হ্যাঁ আলাদাই তো করবো। হ্যাঁ কিন্তু হ্যাঁ, একবারই করতে পারবো। কতগুলো সর্বোচ্চ করা যায়? কি সর্বোচ্চ? সাবডোমেইনের কতগুলো করা যায় সর্বোচ্চ? সাব ডোমেন আনলিমিটেড করা যায়, কিন্তু হোস্টিং এর যে বললাম যে একটা লিমিটেশন থাকে, যেরকম হচ্ছে ইনোড আছে না, আবার দেখা গেছে যারা হচ্ছে জায়গা দেয় যে ফাইল একটা সাইজ দেয় 1 GB হোক বা 5 GB হোক একটা স্পেস দেয় তারা, ঠিক আছে? যদি আপনারা মিডিয়াম কোনো প্যাকেজ নেন সেক্ষেত্রে মনে করেন আনলিমিটেড ওই যে আনমিটার এসএসডি পাবেন, মানে অনেকগুলো 30-40টা ওয়েবসাইট আপনারা ইয়ে করতে পারেন, ঠিক আছে? আর এখানে তো সবাই তো আর একসাথে কাজ করবে না। আচ্ছা, তাহলে তাহলে দেখেন আমাদের কি ওয়েবসাইটে কি ইনস্টল হয়ে গেছে না? হ্যাঁ দেখেন, তাহলে আমরা হোস্টিং থেকে যে আমরা ওয়েবসাইটে ইনস্টল করলাম, এখন এটা আপনাদের কাছে পাঠাই, দেখেন তো আপনারা দেখতে পান কিনা। ভিজিট করেন। আচ্ছা, কত মিনিট হলো? 37।